আমি আজকে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমের খবর উল্লেখ করতে চাই। হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া, দ্য ওয়ার, আরও বেশ কয়েকটি গণমাধ্যম যে খবরগুলো দিচ্ছে তাকে বলছে যে আসলে যে প্রত্যর্পণ চুক্তি সেই প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনটি পরীক্ষা করে দেখছে, যে কথাটি আগেও একাধিকবার জয়সওয়াল একই কথা বলেছেন। আরেকটি যেটি হচ্ছে যে মানবিক আশ্রয়ের একটি যুক্তি তারা দিচ্ছে, বলছে যে ভারতীয় সংসদীয় কমিটি মন্তব্য করেছে শেখ হাসিনাকে আশ্রয় প্রদান ভারতের ঐতিহাসিক মানবিক ঐতিহ্য ও আশ্রয়ের নীতির অংশ। এটি ভারতের সংসদীয় কমিটি রিপোর্ট দিয়েছে। ধন্যবাদ। মানে তাদের দিক থেকে একটি বিষয়, ভারতের যে তথ্যগুলো অনেকটা যথার্থভাবে আমাদের কাছে আসলে আসে না। আমাদের মিডিয়াগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কার আগে কি খবরটা সে পাঠকের কাছে নিয়ে যেতে পারে এবং ভাইরাল হতে পারে। অনেক সময় দেখা যায় যে রিয়েল যে ইনফরমেশনটা সেটা না জেনেই মানুষের কাছে তথ্যটা নিয়ে যাওয়া হয়, তারপরে দেখা যায় যে এটি সঠিক ছিল না। শেখ হাসিনার যদি রাজনীতি এখানে বাঁচিয়ে রাখতে হয়, আওয়ামী লীগের রাজনীতি, তাদেরকে এখানে ফিরতে হবে। এখন যারা শেখ হাসিনার আমলে ভিকটিম হয়েছে, যাদের শেয়ার মার্কেট থেকে টাকা লুট হয়েছে, যাদের স্বজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারা প্রত্যেকেই চায় অভিযুক্তরা দেশে আসুক, তারা বিচারের মুখোমুখি হোক। আর যারা ক্ষতিগ্রস্ত হয়নি, যারা আওয়ামী লীগের অনুপস্থিতিতে এক ধরনের নতুন রাজনৈতিক পোলারাইজেশন তৈরি করতে পারছে, ক্ষমতার অংশীদারিত্ব পাচ্ছে, তারা চায় আওয়ামী লীগ এখানে না আসুক। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি মনে করি আমাদের এখানকার সর্বোচ্চ ব্যক্তির থেকে সর্বনিম্ন ব্যক্তি পর্যন্ত কেউই আইনের ঊর্ধ্বে নয়। কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, আমি চাই সে কোর্টে আসবে, সে আত্মপক্ষ সমর্থন করবে, সুযোগ পাবে এবং আইনত তার বিচার হবে। তাকে আমি লাস ভেগাসে দেখতে চাই না, আমি তাকে দুবাই শহরে ঘুরতে দেখতে চাই না। আমি চাই তাকে নাজিমউদ্দিন রোডে অথবা ওই যে পুরন ঢাকার কোর্ট কাছারিতে এসে সেখানে আত্মসমর্পণ করবে, অন্যের কাঁধের উপরে ভর করে খোঁড়াতে খোঁড়াতে গিয়েও হয়তো যদি হয় যাবে, কিন্তু তারা এসে আত্মসমর্পণ করবে, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। এবং স্বজন হারিয়েছে যারা, তাদের প্রত্যেকের চাওয়া এটা। আর যারা এটা নিয়ে ক্ষমতার ভাগ চায়, ক্ষমতার ইকুয়েশন থেকে চিন্তা করে, তারা মনে করে যে এরা দূরে থাকুক। শেখ হাসিনাকে তো আমরা ফেরত চাই, তাহলে সে যখন আসার কথা বলে তখন এই প্রশ্নগুলো আমরা কেন করি? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কেন বলি যে সে আসবে না? কেন বলি যে ভারত তাকে আসতে দেবে না? আমি তো চাই যে সে এসে, তার বিরুদ্ধে তার টেলিফোন আলাপ ফাঁস হয়েছে না, তার উপরে ভিত্তি করে তার বিচার হয়েছে না, সে এই যে 800, 2000, 5000 যেই অভিযুক্ত, এই যে হত্যাকাণ্ডের অভিযোগ তার বিরুদ্ধে আছে না, তাহলে আমি কেন চাইব যে উনি দিল্লিতে আরাম আয়েশে থাকুক? আমি কেন চাইব উনি আমেরিকায় ফিরে গিয়ে ওনার সন্তানের কাছে থাকুক? আমি তো চাই যে কালকে উনি আসুক, এসে আইনের মুখোমুখি হোক। কিন্তু যদি কিন্তু সুতরাং দিয়ে সম্ভবত একটি অংশ চায় যে তোমরা দূরে দূরে থাকো, ওইটা আমি আগেও বলেছি যে আর আমরা এখানে মারিব মৎস্য, খাইব সুখে। এক। দ্বিতীয়ত, ভারতকে আমরা সুযোগটা দিয়েছি। ভারত যে মাতব্বরিটা করছে, এই মাতব্বরি করার সুযোগটা দিয়েছি। আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কথা বলেছি। গতকালকে আপনার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো আমন্ত্রণ ছাড়া তিনি ভারতে যেতে চেয়েছিলেন। কোনো একটা জায়গা থেকে ফেরার পথে আমি তাকে নিষেধ করেছি। তার অর্থ হলো, আপনি বাইরে যাই বলেন, ভেতরে অন্তরের মধ্যে সবার লাইলি বাস করে। ভারতের সাথে এক ধরনের নেগোসিয়েশন করে চলতে চায়। কিন্তু আমাদের এখানে আমাদের মানুষের মধ্যে যে স্বাধীন চেতা একটা অনুভূতি তৈরি হয়েছে, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু সেটাকে যেন কোনো ধরনের উগ্রতার পথে নিয়ে না যাওয়া হয়। একটা অংশ চাইছে এটাকে উগ্রতার পথে নিয়ে যেতে। এক। দ্বিতীয়ত, বাংলাদেশে এবং পাকিস্তানে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এখানকার একটা ফোর্স
দাঁড়িয়েছে যে এই বিষয়গুলোকে অনন্তকাল জিয়ে রাখা। আমার এখানে আসার আগে আপনার টপিক দেখার পরে মনে পড়ছিল যে কয়েক বছর দুয়েক আগে ভারতের সাথে যখন পাকিস্তানের একটা সার্জিক্যাল অ্যাটাক হচ্ছিল, খেয়াল আছে জি। পরস্পর, তখন ভারতের কোনো একটা পত্রিকা একটা কার্টুন বেরিয়েছিল, এক চাকরি প্রত্যাশী যুবক নরেন্দ্র মোদীর সামনে দাঁড়িয়ে আছে, নরেন্দ্র মোদী তার কাঁধে হাত রেখেছে আর সামনে অনেকগুলো যুদ্ধ বিমান পাকিস্তানের দিকে যাচ্ছে এবং নরেন্দ্র মোদী ওই যুবককে বলছে, আরে দেখ পাকিস্তানকে সার্জিক্যাল অ্যাটাক করে মাটিতে শুইয়ে দিছি আর তুমি শুধু চাকরি করছো। অর্থাৎ রাজারা, শাসকরা এই ধরনের ইস্যুগুলোকে সামনে এনে আপনার জনজীবনের যে ইস্যুগুলো সেগুলোকে বাইপাস করতে চায়, সেগুলোকে পেছনে নিয়ে যেতে চায়। ভারতের মধ্যে এখনও কোটি কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন থেকে শুরু করে অনেক মৌলিক অধিকার সে পূরণ করতে পারেনি। আবার সে তার পরমাণু অস্ত্র বানিয়েছে, সে তার অন্যান্য জায়গাগুলোতে, কিন্তু ভারত সবসময় চায় এই ধরনের একটা টেনশন ক্রিয়েট করে রাখতে। এবং আপনি খেয়াল করবেন ভারতের যখনই নির্বাচন আসে, জাতীয় নির্বাচন, তার কিছুদিন আগে সে পাকিস্তানের সঙ্গে একটা ওয়ার গেমের মধ্যে জড়িয়ে পড়ে। এগুলো সব পলিটিক্স, এবং এগুলো যদি করা যায় তাহলে আপনার এখানে বিদ্যুৎ নিয়ে কথা বলার আর কোনো সুযোগ থাকে না। আপনার এখানে জনজীবনের যে ইস্যুগুলো, চাকরি, এই সরকার তো বলেছিল যে আমি 1 কোটি লোক চাকরি দিব, বলেছিল না? 6 মাস প্রায় পেরিয়ে গেছে, এটা নিয়ে কি আমরা কথা বলার সুযোগ পাচ্ছি না। অন্য যে সংকটগুলো আছে সুযোগ পাচ্ছি না। সুতরাং আমাদের এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। ভারতের এই যে দাদাগিরির বিরুদ্ধে কথা বলতে হবে, এই যে চালাকির বিরুদ্ধে কথা বলতে হবে। একই সঙ্গে আমাদের রাজাদের একটা বিরাট অংশ তলে তলে যে টেম্পো স্ট্যান্ড, তারা যে গোপনে ভারতের সাথে সদ্ভাব রেখে চলতে চায় এবং আমাদেরকে দেখাতে চায় যে দেখো আমি কত বড় জনপ্রিয়, দেশপ্রেমিক, এটাও যেমনি তুলতে হবে। একই সঙ্গে মানুষের যে সংকট, সেই সংকট নিয়ে আলোচনা করার জন্য একটি টাইম, একটা সময় আপনাকে রাখতে হবে।